চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের যে বাংলাদেশের যে দল, তারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা প্রচার করে আসছি। এরই মধ্যে আপনারা প্রবেশ পথে দেখেছেন আমাদের যে অনুষ্ঠানগুলোর ব্যানার, বিভিন্ন রকমের লেখা সম্বলিত ছবি সম্বলিত পোস্টার আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে। তো আজকে যারা আমাদের সঙ্গে কাজ করেন সেই সহকর্মীদের সঙ্গেও আপনাদের একটি পরিচয় হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, এবং একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সঙ্গে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের একটি সুন্দর সম্পর্ক তৈরির প্ল্যাটফর্ম হিসেবে এই সিএমজি ঢাকা অফিস কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আজকের অনুষ্ঠান খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জনাব লি জিমিং। আমরা তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন খাতে যে চীনের প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানেরও শীর্ষ কর্মকর্তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদেরকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুরা, তাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। খুব শীঘ্রই অনুষ্ঠানটি শুরু করব। তানজিদ এবং সহকর্মী ঐশী, আপনাদেরকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি আসার জন্য। সম্মানিত সুধী, চীন সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। চীনের যে ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, চীনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি, বিজ্ঞান, নানান ক্ষেত্রে চীনের যে চোখ ধাঁধানো অগ্রগতি, উন্নয়ন, এগুলো নিশ্চয়ই আমাদের সবার চোখে পড়ে। আবার চীনের যে ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টি সিপিসির 20তম জাতীয় কংগ্রেসের মধ্য দিয়ে এক নতুন চীনের অগ্রযাত্রা আমরা লক্ষ্য করছি। তো এই বিষয়টিকে বলা হচ্ছে চীনের নতুন যাত্রা, আর এই কারণেই আমরা আজকের এই অনুষ্ঠানেরও নাম দিয়েছি চীনের নতুন যাত্রা। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু, আমি রবেল জামতৌশি, এবং আমি তানজিদ বসুনিয়া। শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। সুধীজন এবং সাংবাদিক ভাই বন্ধু সহকর্মী, বাংলাদেশে অবস্থিত চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ এবং আরো যারা উপস্থিত আছেন সবাইকে চীনের নতুন যাত্রা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। Honorable guests, dear journalist friends, colleagues, and officials from different Chinese and Bangladeshi institutions, good evening to you all. Thank you to every one of you for being here with us today. We are very pleased to welcome you to our program, The New Journey of China. সম্মানিত সুধী, আমরা আগেই বলেছি আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি চীনের বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিস্টার লি জিমিং, তিনি আজকে আমাদের মধ্যে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে চলুন তাকে আরেকবার স্বাগত জানাই। We are delighted to have with us today His Excellency Mr. Li Jiming, Honorable Chinese Ambassador in Bangladesh, as our chief guest. Ladies and gentlemen, let's have a big round of applause for our chief guest. We are also very glad to have our special guest, Mr. Yu Li Wen, Cultural Counselor, Embassy of People's Republic of China in Bangladesh,
Mr. Kho Changliang. President, Chinese Enterprise Association in Bangladesh, Mr. Liu Chuntao, Chief of Dhaka Bureau, Xinhua News Agency. Mr. Chai Chunlei, Executive Chairman, Bangladesh Association for the Promotion of Peaceful Reunification of China. Mr. Chen Chi-hua, Secretary General, Overseas Chinese Association in Bangladesh. Mr. Tasik Ahmed, Vice President, ATN Bangla. Mr. Bangladesh. Mr. Mustafa Mahmood, Acting Editor, The Daily Deshobandar. Mr. Sheikh Takur Rahman, Deputy Editor, Daily Prothomalo. Rezaul Hurin Loda, President, DCAP. Ilyas Khan, General Secretary, National Press Club. প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটির আয়োজক চায়না মিডিয়া গ্রুপ। চীন গণপ্রজাতন্ত্রের জাতীয় পর্যায়ের বেতার ও টেলিভিশন নিয়ে গঠিত হয় চায়না মিডিয়া গ্রুপ। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন, চায়না ন্যাশনাল রেডিও সিএনআর এবং চায়না রেডিও ইন্টারন্যাশনাল সিআরআই, এই চারটি গণমাধ্যমকে নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে সিএমজি। সবচেয়ে বড় গণমাধ্যম বলা হয় এই সিএমজি কে। শুধুই কি চীন, 26,000-এরও বেশি গণমাধ্যম কর্মী নিয়ে বিশ্বের সর্ববৃহৎ গণমাধ্যম হিসেবে দারুণ সুনাম কুড়িয়েছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চায়না চীন আন্তর্জাতিক বেতার এর বাংলা বিভাগ 1969 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ। 1969 থেকে 2022 এই 53 বছর অব্যাহতভাবে তারা সম্প্রচার করে যাচ্ছে বাংলা অনুষ্ঠান এবং খবর। সবশেষ 2020 সালের 24 ডিসেম্বর বাংলাদেশ ব্যুরো বাংলা অনুষ্ঠান চীন আন্তর্জাতিক বেতারের হয়ে সম্প্রচার করে যাচ্ছে এবং পাশাপাশি সংবাদ সম্প্রচার করে যাচ্ছে। সম্মানিত সুধী, আমরা অনেক অতিথির নাম বলেছি, এর মধ্যে অনেকে এসে পৌঁছেছেন, অনেক অতিথি পথে আছেন, অনেকে আসবেন। আপনারা সবাই জানেন যে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে একটি স্থানীয় প্রতিনিধি কোম্পানির মাধ্যমে, আপন নিবাস কোম্পানি। অনুষ্ঠানের শুরুতেই আমরা স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপন নিবাস কোম্পানির প্রতিনিধি মিস্টার জুনায়েদ কবিরকে। অনুরোধ জানাচ্ছি জুনায়েদ কবিরকে তার স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য। Good evening, everybody. Ladies and gentlemen, and distinguished guests. We are very glad to have you here, and we are thanking you to joining with us today by spending your valuable times. It is our immense pleasure to welcome everyone on this beautiful event. For celebrating China's new journey to expand cooperation with Bangladesh major media outlets. Through this event, the understanding of Chinese and Bangladeshi media will be increased and the foundation of extensive cooperation will be established. Today's event, organized by China Media Group and hosted by Apun Nivas Service Company. Apun Nivas Service Company is a well-established media service company and duly incorporated under the laws of Bangladesh. Apun Nivas Service Company mainly facilitates all the administrative and logistical supports for China Media Group in Bangladesh. And mainly, it connects all the exclusive media service group of Bangladesh with China Media Group for the production. I'm Junaid Kabir on behalf of Apun Nivas Service Company and CMG Bangladesh, again welcoming all and declaring the inauguration of this delightful event. And I hope you all will enjoy this delightful event. Thank you all. সম্মানিত সুধী, অনেক ধন্যবাদ আমাদের জুনায়েদ কবিরকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে গেল অক্টোবর মাসে শেষ হলো চীনের ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টি সিপিসির 20তম জাতীয় কংগ্রেস, এবং এরই মাধ্যমে চীনের নতুন নেতৃত্বের অধীনে একটি অগ্রযাত্রা শুরু হয়েছে। এবারের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যিনি উপস্থিত ছিলেন
তিনি চায়না মিডিয়া গ্রুপের এশিয়া এবং আফ্রিকান সেন্টারের ভাষা প্রচার বিভাগের মহাপরিচালক জনাব আন সিয়াও ইউ। আমরা তাকে অনুরোধ করেছি এই অনুষ্ঠানে কিছু বলার জন্য, এবং একই রকম ভাবে অনুরোধ করেছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার লি জিমিংকে বক্তব্য দেওয়ার জন্য। তারা দুজনেই রাজি হয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই তাদের দুজনের বক্তব্য শুনবো। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, সিএমজি বাংলা বিভাগ বাংলাদেশে যে কার্যক্রম পরিচালনা করে, এই অনুষ্ঠানটি করার কি দরকার ছিল? এখানে ছোট্ট করে বলি যে বাংলাদেশ এবং চীন দুই বন্ধু প্রতিম দেশ, এবং এই দুই দেশের মধ্যে মানুষে মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনের, সেই সম্পর্ক এগিয়ে নেয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে সিএমজি বাংলা। একই রকম ভাবে দুই দেশের গণমাধ্যমের যে সাংবাদিক, তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের একটি ক্ষেত্র হতে পারে এই সিএমজি বাংলা। একই রকম ভাবে দুই দেশের মধ্যে যে তথ্য প্রবাহ, সেটিও আমরা আরো জোরদার করতে পারি সিএমজি বাংলার মাধ্যমে। তো এই বিষয়গুলো নিয়েই আমরাও ভেবেছি যে আপনাদের সঙ্গে আমাদের পরিচয় হওয়া দরকার, আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকা দরকার। সেই সেতু বন্ধনটি আমরা তৈরি করার চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। একই সঙ্গে আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব যে আমরা যে অনুষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের জন্য তৈরি করছি, সেই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে কেমন লাগে। হয়তো আপনারা এরই মধ্যে অনেকের সঙ্গে কথা হয়েছে, আমাদের অনুষ্ঠানগুলো দেখেছেন, আবার কেউ কেউ হয়তো আরো জানবেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখার হয়তো সুযোগ পাবেন। তো সেই বিষয়টি সামনে রেখেই আমাদের এই আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবছর চায়না মিডিয়া গ্রুপের এশিয়া ও আফ্রিকান ভাষা প্রচার বিভাগ এবং 8টি দেশের সঙ্গে যৌথভাবে চীনের নতুন যাত্রা নামে ধারাবাহিকটি তথ্যচিত্র এটি শুটিং করেছে। এই তথ্যচিত্রটি মুক্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই তথ্যচিত্রে চীনের উন্নয়নের পাথর ফুটে পড়েছে। আমরা এখন একটু দেখে নিব এই তথ্যচিত্রটি।每个人心中都有一条路，不一样的风景，同样的勇气。我们为什么出发？有些路连着故乡，让我们不停回望。我是第2代湖流人，希望我第3代、第4代、第5代能把这个保护好。虽然说是我工作的地方，同时也是我的一个家乡。So here I am working in Beijing and as well as for my hometown. 有些路通向远方，让我们心存希望。我想要善良的孩子也能走进最好的学校。我想当一名医生，想当一名音乐家，去做一个漂亮的教师。有些路超越想象，给我们奔跑的力量。3、2、1，开播！现在的移民跟原先的移民的思想观念都不一样，只要有新的事物，他们都是争先恐后的上阵。有些路连接世界，让我们彼此温暖。这家产从在家产这个在这里这个becomes easier to do. That is more fascinating to us. We keep harvesting every day, so in terms of social life, learn to fully live with people. 世界之变，时代之变，历史之变，正以前所未有的方式展开。至今，又一次站在历史的十字路口，我们为什么出发？时代呼唤着我们，人民期待着我们，唯有矢志不渝，笃行不怠，
方能不负时代，不负人民。সম্মানিত অতিথিবৃন্দ, এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তার নাম এরই মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছি। তিনি আন সিয়াও ইউ। তিনি চায়না মিডিয়া গ্রুপের এশিয়া এবং আফ্রিকান কেন্দ্রের পরিচালক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এবার যে সিপিসির 20তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে চীনে, সেই অনুষ্ঠানে তিনি প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত ছিলেন। তো তার কাছ থেকে আমরা সিপিসির 20তম জাতীয় কংগ্রেসের সেখানকার সবশেষ যে ঘটনা, তিনি যেটা দেখেছেন, তিনি প্রত্যক্ষ করেছেন, তার যে অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার কিছু নতুন তথ্য আমরা জানতে চাই। তার পাঠানো একটি ভিডিও বার্তা আছে, এবার সেই ভিডিও বার্তাটি চলুন দেখে আসি। 尊敬的李基明，尊敬的李基明大使阁下，尊敬的各位嘉宾和媒体朋友，大家好！我很高兴出席今天的活动，和孟加拉国的媒体同行以及各位嘉宾进行现场的交流。前不久，中国共产党刚刚召开了第20次全国代表大会，确定了中国下一步发展的总体目标，开启了中国全面建设社会主义现代化国家的新征程。作为中国的执政党，中国共产党从现在起的中心任务就是团结带领全国各族人民全面建成社会主义现代化强国，以中国式现代化全面推进中华民族的伟大复兴。中国的新征程预示着中国的新发展，中国的新发展也是世界的新机遇。中国正在建设的中国式现代化是人口规模巨大的现代化，是全体人民共同富裕的现代化，是物质文明和精神文明相协调的现代化，也是人和自然和谐共生的现代化，是走和平发展的现代化。这样的现代化是人类文明的新形态，也必将为包括孟加拉国在内的亚洲地区和整个世界带来巨大的发展红利。是现代化也将证明，现代化并非只有西方资本主义现代化这一种模式，不同国家和文明都可以选择自己的现代化道路。我们今天的看片会给大家介绍一部纪录片《中国新的征程》。这部片子会通过一个个生动的故事，揭示中国充满蓬勃生机的发展密码，展示中国人民在建设中国式现代化的道路上所进行的不懈的探索，相信可以让孟加拉国的观众朋友们更好地理解中国新征程的世界性意义。看片会上还将推荐中央广播电视总台的其他一些不同内容、不同风格的电视节目，希望这些精彩的节目能够承载文明交流、文明互鉴的使命，让孟加拉的观众从多个角度来了解中国。中孟两国是传统的友好近邻，民间友好交往的历史绵延了2000多年，并且在“一带一路”和金色孟加拉梦想的融合当中，不断结出新的硕果。我很高兴地看到中央广播电视总台和孟加拉国的 RTV 电视台、愿景电视台、阳光电视台等等多家媒体开展了丰富多彩的节目合作。时间聚焦中国、读懂中国、长城秀这些节目都已经成为孟加拉国观众耳熟能详的电视专栏。这些栏目呢，也都是观察和了解中国新征程的窗口。各位朋友，中共20大之后，习近平再次当选为中共中央总书记，这体现了中国共产党全党共同的意志，也反映了中国新征程上的亿万人民的共同心愿，对确保中国实现下一步的战略目标具有决定性的意义。孟加拉国人民联盟主席、政府总理谢赫哈希纳
在习近平当选后第一时间来函祝贺，并且在贺信中表示非常赞同习近平提出的构建人类命运共同体的理念。中共20大也强调，中国始终致力于推动构建人类命运共同体，呼吁世界各国弘扬和平发展、公平正义、民主自由的全人类共同价值，促进各国人民相知相亲，共同应对各种全球性的挑战。我认为这也是各国媒体应该担当起来的责任。广播电视总台愿意和孟加拉国媒体开展更加广泛的合作，以更好的促进两国人民的相互了解，并且形成我们媒体的合力，推动构建人类命运共同体。相信在中国的新的征程上，中孟两国媒体合作将不断的深化，我们也必将取得更多更好的成果。谢谢各位。যদিও বাংলা সাবটাইটেল দেওয়া ছিল, আপনারা হয়তো পেছন থেকে কতটা খেয়াল করেছেন। এই বক্তব্যের যদি ছোট করে একটু সারাংশ যদি তুলে ধরি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি বলতে চেয়েছেন যে চীন একটি আধুনিক রাষ্ট্র হতে চায়, তবে সেটি চীনা বৈশিষ্ট্য সম্পন্ন আধুনিক রাষ্ট্র, এবং এই রাষ্ট্র গড়ার কাজে চীন কাজ করে চলেছে, এবং চীনের যে সফলতা সেটি বাংলাদেশ সহ পুরো বিশ্বের জন্য একটি উন্নয়নের সুযোগ হিসেবে হয়তো কাজ করবে। একই সঙ্গে তিনি বলেছেন যে চায়না মিডিয়া গ্রুপের তৈরি করা যে অনুষ্ঠান, এগুলোর মাধ্যমে চীনা জনগণ, চীনা নাগরিক তারা যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, দেশ গড়ার কাজে অংশ নিয়েছে, সেই বিষয়গুলো এখান থেকে জানা যাবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের মাধ্যমে চীন এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যে একটু সম্পর্ক, একটা উষ্ণ সম্পর্ক, সেতু বন্ধন এগুলো তৈরি হতে পারে, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এই সহযোগিতা দুই দেশের গণমাধ্যমগুলোর মধ্যে খুব শীঘ্রই আরো জোরদার হবে। প্রিয় সুধী, আপনারা সবাই জানেন যে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। স্বাভাবিক কারণে এই দেশটিতে বিদেশি বা ভিনদেশি বা ফরেনার যারা আছে তাদের সংখ্যা বেশি হবে, এটাই স্বাভাবিক। ভিনদেশিরা বা ফরেনাররা চীনে কিভাবে জীবন ধারণ করেন সে নিয়ে বিশেষ এক তথ্যচিত্র নির্মাণ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এই তথ্যচিত্রের নাম দিয়েছে চীন আমার দ্বিতীয় জন্মস্থান। আমরা এই পর্যায়ে এই তথ্যচিত্রটি দেখে নেব। চীন আমার কল্পনা থেকে একদমই আলাদা। আমি পড়াশোনার জন্য চীনকেই বেছে নিয়েছি। আমার স্বপ্ন ছিল মহাপ্রাচীরের নিচে নিজের একটি বাড়ি তৈরি করতে পারা। আমার নাম জেমস পেয়ার। আমি আমেরিকা থেকে এসেছি, কিন্তু আমি 35 বছর ধরে চীনে বসবাস করছি। আমার চিন্তা হচ্ছে বাড়িটিকে পরিবর্তন না করে বা না ভেঙে মূল বাড়িটাই রাখা, কারণ এতে এমন লোকদের সম্মান দেয়া হবে যারা মূলত এই রকম একটি বাড়ি তৈরি করতে পারে। আমি ট্যাং লিয়াং নামের একজন মহিলাকে বিয়ে করেছি। আজ রাতে কি রান্না করবে? তোমার জন্য আমি 2টো পদ রান্না করব। আজ আমি রান্না করব না, তুমি করবে। যখন আমি কোনো প্রজেক্ট পাই তখন সবচেয়ে সুন্দর বা সবচেয়ে পুরনো বাড়ি বিবেচ্য নয়। আমার ক্লায়েন্টের যা আছে সেটাই আমাকে নিতে হয়। আমি যখন প্রথমবার জিমের কাজ দেখেছিলাম তখন বেশ অবাক হয়েছিলাম। তিনি আমাদের বলেছিলেন যে সে একজন স্থপতি হিসাবে প্রশিক্ষিত নন। আমি তার কিছু কাজ দেখি যেটা সত্যি ভালো ছিল। আমি তাত্ত্বিক নই, আমি খুব অনুধাবন প্রিয়। প্রথমে তাকে আমরা খুব একটা পছন্দ করতাম না, পরে আমরা তাকে বুঝতে শুরু করলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্ক ভালো হতে শুরু করলো। গ্রামের নেতা গ্রামের হলে লাউড স্পিকার সিস্টেম চালু করে এবং চীনা ভাষায় বলে, জেমস পিয়ার এখনই গ্রামের হলে রিপোর্ট করো। আপনি সেখানে গিয়েছিলেন? আমি সেখানে গিয়েছিলাম। এই ছবিটা আমার ছোট মেয়ের আঁকা। ও একজন পেইন্টার। তুমি কি আজও কাজ করছো? বাবা কোথায়? এই যে নাও বাবা। হাই। হাই। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আমরাও ভালো আছি। এখানকার প্রতিবেশীদের সাথে বাস করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এ জায়গাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। মহাপ্রাচীরের নিচে বসবাস করতে পেরে আমি গর্বিত। এটা সিজিটিএন এক্সক্লুসিভ হবে। এটা কোথাও দেখানো হয়নি বা খুব
কম লোকই দেখেছে, তাই না? ঠিক তাই, এটা সবেমাত্র শেষ হয়েছে। আমি মাইকেল চেনি, একজন ফটোগ্রাফার এবং শিল্পী। আমি প্রথম চীনে আসি 30 বছর আগে এবং তারপর থেকে বেশিরভাগ সময় ধরে বেইজিংকে নিজের বাড়ি মনে করেছি। আমি শিল্পের মাধ্যমে থিম, বিন্যাস, উপকরণ এবং রন্ধন তত্ত্ব দিয়ে সাধারণত ক্লাসিক্যাল চাইনিজ ল্যান্ডস্কেপ পেইন্টিং এর সাথে ফটোগ্রাফি একত্র করার চেষ্টা করেছি। এমন ভাবে করেছি যেন প্রাকৃতিক মনে হয়। আমি এখনো আমার কাজ ফিল্মে শুট করি এবং এর একটি খুব গুরুত্বপূর্ণ কারণ হলো ছবিগুলোর ঘনত্ব। চীন এমন একটি জায়গা হিসেবে অনন্য যেখানে শিল্প ঐতিহ্যের সূত্র সহস্রাব্দ ধরে অবিচ্ছিন্ন রয়েছে। শিল্পী, পণ্ডিত এবং ভ্রমণকারীদের সাথে আত্মীয়তা এবং সম্প্রদায়ের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য এটি আমাকে অনেক সুযোগ দিয়েছে। বলা হয়ে থাকে শুভ সন্ধ্যা, সকলকে আমন্ত্রণ এবং ধন্যবাদ আর সালাম। আমি সজীব মির্জা, প্রধান নির্বাহী স্টার এক্সেস অ্যান্ড স্টার স্টুডিওস। তো এইমাত্র যেই ডকুমেন্টারির অংশবিশেষ আপনারা দেখলেন, এটা আমার প্রতিষ্ঠান ডাবিং করেছে। এই ডকুমেন্টারিটির ব্যাপারে আগে একটু বলেছেন, এটি চীনে নির্মিত ডকুমেন্টারি এবং চাইনিজ ভাষা ছিল, পাশাপাশি ইংরেজিও ছিল। তো আমরা এটা ট্রান্সলেট করি এবং ডকুমেন্টারির বিষয়বস্তু আমরা প্রথম বোঝার চেষ্টা করি। বিষয়টি আমাদের অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে যে এখানে এমন একটি বিষয় বলা হয়েছে যে চীন আমার দ্বিতীয় জন্মস্থান। চীনে অনেক নাগরিক, চীন যেহেতু অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এখন চীনে আসছেন। এখানে যার গল্পটা আমরা দেখছি উনি হচ্ছেন জিমস পেয়ার, যিনি ইউএসএ থাকতেন এবং 35 বছর আগে উনি চীনে আসেন। এবং ওনার একটা স্বপ্ন ছিল যে উনি মহাপ্রাচীরের নিচে, যেটা আপনারা সবাই জানেন মহাপ্রাচীর সম্পর্কে, মহাপ্রাচীরের নিচে উনি একটা নিজের একটা বসতি তৈরি করবেন। এবং মহাপ্রাচীর যেই জায়গায় অবস্থিত সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা তো ভালো নয়, কিন্তু তারপরেও উনি ওই জায়গাটাকেই বেছে নিয়েছেন এবং সেখানে চীনা জনগণের সাথে মিশে সেই জায়গাটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে উনি কাজ করেছেন। তো সর্বোপরি এখানে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো আমরা আগে দেখিনি, তো এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এখানে খুব ভালোভাবে এই বিষয়গুলো উঠে এসছে, যেমন একজন বিদেশি নাগরিক কিভাবে চীনা জনগণের সাথে মিশে কিভাবে তার আর্থিক উন্নতি প্লাস হচ্ছে তার নিজের উন্নতি, সমাজের উন্নতি করছে, এই বিষয়গুলো এই ডকুমেন্টারিতে আমরা দেখতে পেয়েছি। তো জিমস পেয়ার যিনি 35 বছর ধরে চীনে আছেন, উনি বলেছেন যে আমি মহাপ্রাচীরের নিচে থাকতে পেরে আমি গর্বিত এবং ধন্য। তো এই বিষয়টা আমাদের ভালো লেগেছে যে উনি ওখানে থেকে একজন আমেরিকান হিসেবে চীনে বসবাস করে উনি ওনার পরিতৃপ্তি বা তৃপ্তির জায়গাটাকে সকলের কাছে তুলে ধরেছেন। তো আমি ধন্যবাদ জানাই সিএমজি কে যে এই ধরনের একটি সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। আমি সিএমজি কে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সজীব মির্জা ভাইকে তার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্যের জন্য। প্রিয় সুধী, চলতি বছর চায়না মিডিয়া গ্রুপ ও চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে চায়না ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে। বাংলাদেশের জন্য আমার তিব্বতী নববর্ষ, থিয়ানশান পাহাড়ের দুপাশ, করোনা ভাইরাসের সঙ্গে সংগ্রাম সহ মোট 14টি তথ্যচিত্র প্রচার করা হয়। এর মধ্যে আমরা কয়েকটি বাংলা ডাবিংও করেছি। এই অনুষ্ঠানে আমরা প্রিন্সেস অফ বিভার্স এর প্রোমো দেখব। বলা হয়ে থাকে প্রত্যেকের রয়েছে একটি করে গল্প,
যদি তাই হয় তবে চীনের রয়েছে 140 কোটি মানুষের গল্প। এটা চীনের চীন মঙ্গোলিয়ান বিভাগদের আবাসস্থলের শেষ অবশিষ্ট ভাগ। বলা হয়ে থাকে প্রত্যেকের রয়েছে একটি করে গল্প। যদি তাই হয় তবে চীনের রয়েছে 140 কোটি মানুষের গল্প। এটা চীনের চীন মঙ্গোলিয়ান বিভাগদের আবাসস্থলের শেষ অবশিষ্ট ভাগ। শীত শুরু হওয়ার আগে বিভাগরা একটি বাঁধ তৈরি করে তাদের বাসার প্রবেশপথের উপর পানির স্তর বাড়াতে। এটি একটি বিভাররা সাধারণত পানির নিচে থাকে, সেখানেই ওরা ওদের বাসস্থান তৈরি করে, তাই ওরা পানির স্তরের উচ্চতা বাড়াতে বাঁধ নির্মাণ করে। আমি এখন কি করব? ষাঁড়গুলো বিভারদের বাঁধ বানাচ্ছে, ডালপালা এখনো আছে কিন্তু তারা বাঁধ ধ্বংস করছে। আমরা কি তাহলে এখন একসাথে বাঁধ ঠিক করব? কিন্তু আমি আসলে জানি না যে পর্যাপ্ত পানি ছাড়া এই বিভারগুলি বেঁচে থাকতে পারবে কিনা। এটা চীন মঙ্গোলিয়ান বিভারদের মূল আবাসস্থল। এরা সাধারণত রাতে বের হয়। ওরা দেখা দিচ্ছে কিনা আমরা এখানে সেটাই পরীক্ষা করতে এসেছি। এদিকে এসো, এদিকে এসো, দেখো কি হয়েছে? বিভাররা বেরিয়ে এসেছে। ছবি তোলো। আমি ভিডিও রেকর্ড করছি। ভালো, এটা যা যা করছে সব তোলো। আমি তুলছি। দেখুন কি চমৎকার, মানুষের মতন করে নিজের গা ধুয়ে নিচ্ছে। আমি ভাবছি এই বিভারগুলোকে আমাদের বাড়িতে নিয়ে গেলে কেমন হয় বলুন তো? ঘরের সব দরজা খেয়ে ফেলবে, একটা দরজাও ছাড়বে না। একজন তো বাড়িতে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, নিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল জানেন? পরের দিন সকালে তার দরজা আস্তে ছিল না, আর দরজার কাঠামোগুলো উধাও হয়ে গিয়েছিল। সত্যি বলছি, অনেক বড় একটা গর্ত করে পালিয়ে গিয়েছিল। শান্ত থাকো, শান্ত থাকো। আমি ওদেরকে অনেক ভালোবাসি। আপনি জানেন যে আমি ওদেরকে না দেখে একদিনও থাকতে পারি না। এ পর্যায়ে আমরা বিশেষ অতিথির কথা শুনব। আমাদের বিশেষ অতিথি মিস্টার ইউয়েলে ওয়েন, কালচারাল কাউন্সিলর, চীনা দূতাবাস। Now, I would like to invite Mr. Yueli Wen, Honorable Cultural Counselor, Embassy of China in Bangladesh, to deliver his speech. All right, distinguished guests, dear friends from media, and today my role is to just give a very brief introduction about one event we would like to share with you, which is called the Talk China Festival 2022. Very honored and pleased to be here to get together with all the media friends, because we have been waiting for this chance for a long time. Actually, the topic I'm going to give today is about the Chinese Doc China Festival, this event. Actually, doc here means documentary, or we can understand it like Chinese Documentary Festival 2022. Because this is event was kicked off, in the middle of this year, and will last half a year, and will finish until the end of this year. So today, finally, we are very happy to work together with CMG and get this chance to introduce this program to you. Actually, this program is a cultural program. It's a cultural exchange program, actually. It was initiated and organized by China Ministry of Culture and Tourism, and also CGTN. CGTN, we call it the China Global Television Network, and also actually is a similar organization. Actually, maybe the same organization of CMG, different names, but almost the same, the organization. So this program was organized by the two important cultural, one is the Ministry of Culture
in China, and also is the #1 TV station in China. It's I think it's very important and valuable. The purpose of this project is to use the original word is acquaint the world with less explored shades of China and the people who inhabit it. I think it's simply put, we hope to, or the purpose of this program is to introduce the real situation of China's development to the world through the broadcasting of documentaries, and especially some aspects that are not well known and understood by the outside people. Actually, just now, the documentary, The Princess of the Beavers, is one of the series of documentary we recommend. Yeah. Altogether in the festival, not only the Chinese TV station, but also we invite a lot of international TV station, including ours, the local media, to broadcast altogether something like 50 documentaries of CGTN's best video productions, and including award-winning document. But 50 means almost respectively around 10 documentaries in each main different language, including English, Spanish, French, Arabic, and Russian. Specifically speaking, there are altogether 14 documentaries in English. We would like to share with all the TV stations throughout the world. And also the copyright is free, but we need to have a very simple procedure to apply for the copyright. All right, I'll give you a little more information, maybe in the disc, and also you can contact us later. You can get more details. And the productions will, all these documentaries will emphasize or just focus on different various aspects of China's development, especially modern China society. The themes including the food, travel, people's life, social development. You can see a lot of things. I can just give you some examples. Actually, in the before you leave today, just remember you take small gift bag. Inside you can find a flash drive, and we have copied. We have selected altogether 6 plus the Princess Beavers, altogether 7 documentaries clips, and you can have a look. And then if you are interested in this program, let us know. We can help you just get the copyright transfer. Very simple way. Okay. I just give you 2 examples of the documentaries. For example, the first one is China's War on Poverty. So from the documentary, you can know the history of the story of Chinese war against, or how to eradicate the poverty in China. And the second is life in Xinjiang, because Xinjiang is one of the 2 Muslim provinces in China. So many people are interested to know something about Xinjiang, are curious about the life there. So you can see from this documentary, you can see the life in Xinjiang, and also a story of a blind in Tibet. And also you can know something about the Tibetan life, because the story is about a lady who was born blind, and he suffered a lot of hardship or a lot of sufferings when he was young. But finally, when he grew up, he just returned to society with love. And also he just ran nursery, kindergarten, to take care of a lot of children, including those blind children. So I think it's really moving documentary too. So many, you can just have a taste from the flash drive we gave you. All right. So that's what I want to share with you today. And if your TV channel is interested in broadcasting, please let us know. And also my colleague, the young gentleman, Sun, and I would like to share more information with you after this party or this gathering. All right. We just want to say one more word. Please note this event will finish at the end of this year. So just keep this in your mind.
and we can help you get the free copy, right, in very short way. Finally, I would like to say thank you very much for all the media friends, because media is the bridge of contacting us with the local society. Thanks for your help to make more local people understand China better. And also thanks for Apang's work. You have very good organization work. Thank you very much. Thank you. Thank you. Thank you very much, Mr. Yuo Li Wen, Honorable Cultural Counselor, Embassy of China in Bangladesh, for delivering his wonderful speech. সম্মানিত অতিথি, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের যে অনুষ্ঠানগুলো বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়ে আসছে। বাংলা ভিশন, আরটিভি, দীপ্ত টেলিভিশন, রেডিও টুডের সঙ্গেও আমরা কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমের পাশাপাশি আমাদের নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমাদের অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়। এবার আমরা এইসব অনুষ্ঠান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কি ধরনের অনুষ্ঠান তৈরি করি। বলে রাখি যে বাংলাদেশে 2019 সাল থেকে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের টিভি অনুষ্ঠান তৈরি এবং প্রচারের কাজ শুরু হয়। এখন পর্যন্ত আমরা 400-রও বেশি পর্বের টিভি শো প্রস্তুত করেছি, অন এয়ার করেছি। তার মধ্যে আছে চীনের ভাষা শেখার একটি অনুষ্ঠান, চীনের রান্নার একটি অনুষ্ঠান আমরা প্রচার করেছি, টক শো প্রচার করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করেছি, সামাজিক অনুষ্ঠান প্রচার করেছি এবং কৃষি বিষয়ক একটি অনুষ্ঠানও আমাদের এখন চলছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই কি কি ধরনের অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, নির্মাণ করে থাকি, সেই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। টেলিভিশন টক শো যাত্রা শুরু করে। এটি সম্প্রচারিত হচ্ছে আরটিভিতে। এই অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের বিভিন্ন খাতের বিশেষ ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত থাকে। তারা অর্থনীতি, চীনের সংস্কৃতি, রাজনীতি, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিনিময় সহ নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আমরা এই পর্যায়ে চায়না ফোকাস অনুষ্ঠান নিয়ে একটি ছোট তথ্যচিত্র দেখে নেব। আমন্ত্রণ জানাচ্ছি আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাসে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন ভ্রমণের প্রেক্ষিতে তার সমাজতন্ত্র নিয়ে চীন কিভাবে আমাদেরকে প্রতিফলিত করবে। আমি নিজের চোখে দেখেছি যে সংখ্যালঘু হুই জাতি তারা কিভাবে ধর্মচর্চা করে আমি দেখেছি। প্রত্যেকটা সময় মাইকে আমি আজানের ধ্বনি শুনতে পেরেছি। পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই কঠিন সময়ে দাঁড়িয়ে চীনের মাননীয় রাষ্ট্রপতি শি জিনপিং তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করে সহযোগিতার কথা বলেছেন। I hope through this it can help them. চীনের বিকাশ কেবল চীনা জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে তা নয়, বরং বাংলাদেশের জন্য অনেক উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। এই পর্যায়ে এই অনুষ্ঠান সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিএনজি বাংলার প্রধান ইউ কুয়াংলে আনন্দকে। তিনি চীনের রাজধানী বেইজিং থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ সন্ধ্যায় আমার প্রিয় বন্ধুগণ, সবাই ভালো আছেন? আমি চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদেরকে দেখে সত্যি আমি খুব আনন্দিত। যদি এই মুহূর্তে আমি ঢাকায় আপনাদের মাঝে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো।
আজ আপনারা চীন আমার দ্বিতীয় জন্মস্থান নামের একটি তথ্যচিত্রের প্রোমো দেখেছেন। এতে বিদেশিদের দৃষ্টিতে চীনের জীবন তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে আমিও হয়তো এমন একটি তথ্যচিত্র বানাবো যার নাম হবে ঢাকা আমার দ্বিতীয় জন্মস্থান। কারণ আমার ছাত্র জীবন আর চাকরি জীবনের একটি বড় ও গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের রাজধানী ঢাকায় কেটেছে। বাংলাদেশ আমারও দেশ, আমার সোনার বাংলা। 4 বছরে আমার উপস্থাপিত টিভি অনুষ্ঠান চ্যানেল আর চ্যানেল ফোকাসে 150 শতাধিক অতিথি অংশগ্রহণ করেছেন। প্রতিটি পর্ব শুটিংয়ের দৃশ্যাবলী এখনো আমার স্পষ্ট মনে আছে। যারা সিএমজি বাংলা বিভাগকে সহযোগিতা করেছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতে আরো অনেক বন্ধু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে গণমাধ্যমের মধ্যে একটি বিশেষ সেতু বন্ধন গড়ে তুলতে চাই, যার মাধ্যমে আমাদের দুদেশের মধ্যে বোঝাপড়া আরো বাড়বে, মৈত্রী গভীরতর হবে, সহযোগিতার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। যদি ইতিমধ্যে আমরা এই লক্ষ্যের কিছুটা অর্জন করে থাকি, তবে তা আমাদের সবার অর্জন। আমি জানি আমাদেরকে এখনো অনেক পথ বাড়ি দিতে হবে। আগের মতো ভবিষ্যতেও আপনারা সেই যাত্রায় আমাদের সঙ্গী হবেন, এমন প্রত্যাশায় রইল। আমি আনন্দী, বেজিং থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই।尊敬的各位贵宾，我代表中央广播电视总台孟加拉语部，感谢大家出席中国新的征程看片会。今天向大家展示的仅仅是总台孟加拉语部正在制作和播出的各类电视节目的几个小片段。推动中孟文化交流，促进中孟媒体合作是我们的责任。我们的新征程始终在路上。谢谢大家。 অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আনন্দীকে। আচ্ছা, চীনা ভাষা নিয়ে তো আমাদের অনেক কৌতূহল আছে, তাই না? চীনা ভাষা শেখানোর উপরে বা চীনা ভাষা যারা আমরা শিখতে চাই, চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে চীনা ভাষা শেখানো হয়ে থাকে নিয়মিত। বেশ কয়েক বছর ধরেই চীনা ভাষা শেখানো হচ্ছে। আমাদের একটি নিয়মিত অনুষ্ঠান প্রচার হচ্ছে আরটিভিতে চায়না আওয়ার নামে, যে অনুষ্ঠানটি 2019 সালে শুরু হয়। ম্যাডাম ইয়োকোয়াং ইউয়ে আনন্দী যিনি পরিচালনা করতেন এই পুরো অনুষ্ঠানটি। পরবর্তীতে আমাদের সিএমজির সহকর্মী শান্তা মারিয়া আপা এবং শিক্ষক এমি চুংকে এই দায়িত্বটি অর্পণ করা হয়। আমরা চায়না আওয়ারের কিছু অংশ যদি দেখে নেই তাহলে কেমন হয়? চলুন আমরা চায়না আওয়ারের কিছু অংশ দেখে নিই। চীনা ভাষা ও সংস্কৃতির জগতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি জানেন চীনারা আলাপ শুরু করে কি দিয়ে? নিন হাও। নিন হাও। দুর্গাকে জিজ্ঞেস করি পরিবার হাতে পূর্ব শর্ত কি?大家好，同学们好，欢迎来到今天的汉语课堂。阶级、阶比、白占、杜代。
যদি আমি নিজেকে জানি এবং আমার সূত্রকে জানি, তাহলে আমি 100 যুদ্ধ জয় করতে পারবো। যদি তুমি তিনজন মানুষের সাথে চলো, তাহলে অন্তত একজনের কাছ থেকে কিছু শিখতে পারবে। এই পর্যায়ে শান্তামারি আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চায়না আওয়ার নিয়ে তার যে অভিজ্ঞতা এবং তার যে অভিমত সেটি ব্যক্ত করার জন্য অনুরোধ করব। এবং চায়না আওয়ার অনুষ্ঠানটি আসলে ছিল ম্যাডাম ইউকুয়াও এবং তিনি এই অনুষ্ঠানটি প্রথম ভাষা শিক্ষার জন্য এবং তিনি সংস্কৃতির কালচার সেটা সবার সামনে বাংলাদেশের সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তারপরে তিনি যখন আমাকে বললেন যে 2 বছর এটা উপস্থাপনা করার পর তিনি আমাকে বলেন যে এবার তোমাকে এর দায়িত্ব নিতে হবে। আমি চমকে গেলাম এবং আমি ও মাই গড, কিভাবে আমি চীনা ভাষা শিখাবো যখন আমি নিজেই চীনা ভাষা জানি খুব অল্প। বেইজিংয়ে থাকার জন্য আমি কিছু কিছু চীনা ভাষা শিখেছিলাম, কিন্তু টিভিতে শিখাবো চীনা ভাষা, ইটস অ্যামেজিং। তখন আমি বললাম যে ম্যাডাম আমি কি পারবো? এন্ড ম্যাডাম বলেন, ম্যাডাম আনন্দী বলেন, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ক্যান, and boss is always right, you know, boss is always right. So I said, yes madam, I can. Then I started to teach Chinese language এবং এই চীনা ভাষা যখন অনুষ্ঠান করলাম, আসলে আমাদের প্রধান শিক্ষক হচ্ছে এমইকিউ এবং তিনি খুব চমৎকার শিক্ষক। তার কাছ থেকে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে করতে তার কাছ থেকে কিন্তু আমি নিজেও শিখেছি। আমি এখন চীনা ভাষার একজন লার্নার অ্যাকচুয়ালি। এবং এই অনুষ্ঠানটার সবচেয়ে মজার দিক হচ্ছে আমরা কিন্তু শিখাই যে কিভাবে চীনা ভাষা শুধু না, কিভাবে চীনের সংস্কৃতির সাথে আপনি নিজেকে মানে সংশ্লিষ্ট করতে পারবেন। যেমন হাউ টু ইউজ চপস্টিক্স, এটা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে ও মাই গড, চপস্টিক্স কিভাবে আমি ব্যবহার করব, কিন্তু আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলো শিখাই। এবং চাইনিজ ক্যালিগ্রাফি, আরো অনেক কিছু। চীনা ভাষা আসলে কিন্তু খুব সুন্দর, চমৎকার, শ্রুতিমধুর এবং সমৃদ্ধ একটি ভাষা। এটা আমাদের জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে চীনের জনগণের যাতে যোগাযোগটা আরো গভীর হয় এবং আমরা কিভাবে পরস্পরকে জানবো যদি আমরা পরস্পরের ভাষা না জানি। হাউ উই ক্যান মেক ফ্রেন্ডস ইফ ইউ ডোন্ট নো ইচ আদার্স ল্যাঙ্গুয়েজ। এই জন্য চীনা ভাষার আমাদের এই অনুষ্ঠান। আর আমার যেটা যে চীনা ভাষায় এই অনুষ্ঠান করতে গিয়ে আমার উপাধি জুটেছে চীনা শান্তা, চাইনিজ শান্তা। আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। শেষে সবাইকে ধন্যবাদ। শান্তা আপা, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই একটা বিষয়, যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতে যখন চীনা শব্দ ব্যবহার করা হয় বা চীনা নাম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে চীনের যে নিয়ম সে অনুযায়ী একটু ভুল হয়ে যায়। তো আজকে যারা আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং লাইভেও অনেক দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। নিশ্চয়ই, ওই শিক্ষিত কথাই বলেছে। আমরা যখন খুব সাধারণ একটা উদাহরণ দেই, সিনজিয়াং, বেশিরভাগ গণমাধ্যমে লেখা হয় সিনজিয়াং শব্দ, যেমন অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের গণমাধ্যমে অন্যভাবে নামটা উপস্থাপিত হয়। এই যে চীনার শব্দগুলো, সেগুলো সঠিক উচ্চারণ এবং এটা কিন্তু আমাদের শুধু চাইনা, আমাদের
আপনি রেডি থাকেন। আপনাকে ধন্যবাদ। আপনারা যখনই বাংলাদেশের গণমাধ্যমের প্রতি আমরা একটা অনুরোধ জানাতে পারি এবং একটা ইনফরমেশন দিতে পারি যে আপনারা যখনই চীনা বিষয়ে চীন বিষয়ে কিছু ইনফরমেশন চান, কোনো তথ্য চান, আপনারা প্লিজ take it from us, not from Western media, because we give the right information and true information. এটা হচ্ছে আমাদের সিএমজির মেসেজ যে আমরা সঠিক ইনফরমেশন দিচ্ছি চীন সম্পর্কে এবং চীনা ভাষা অবশ্যই তো লাগতেই পারে বলে দিতে পারি এবং ধন্যবাদ শান্তাপা, অনেক তথ্যবহুল কথা ছিল। প্রিয় সুধী, কে না জানে চীনের রয়েছে হাজার বছরের প্রাচীন সভ্যতা। আবার জ্ঞান বিজ্ঞান উদ্ভাবন সহ নানা বিষয়ে চীনের আছে নজর কাড়া সব অর্জন। সেসব বিষয় নিয়ে আমাদের আছে টেলিভিশন শো জানা অজানা চীন। এবার সে অনুষ্ঠানটি সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখবো আমরা। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। বিপুল সংখ্যক খামার ও গ্রিন হাউসে চাষ করা হয় নানা রকম ফল। মানব জাতির কল্যাণে বড় অবদান রাখার চীনা প্রচেষ্টা থেমে যাবে না। সাংবাদিক ও কূটনীতিকরা বলছেন, বৈশ্বিক উন্নয়ন ও অগ্রগতিতে যেভাবে নেতৃত্ব দিয়েছে চীন তা ইতিবাচক। চীন সরকারের এখনকার প্রাধান্য আগামী 5 বছরের মধ্যে সব দিক দিয়ে চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজন। এই পর্যায়ে এই অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহকর্মী সাজিদ রাজুকে। সাজিদ রাজুর সাথে বেজিং থেকে যুক্ত থাকবেন আমাদের আরেক সহকর্মী ফেইফেই শিখা। অনেক ধন্যবাদ তানজিদ। এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার ছোট্ট একটি যে অভিজ্ঞতা হয়েছে সেটি হলো নামের মধ্য দিয়েই বোঝা যায় জানা অজানা চীন। মানে চীনকে আমরা কিছু পরিসরে জানি, কিছু পরিসরে জানি না, কিছু বিষয় আমাদের জানা, কিছু বিষয় অজানা। তো এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার অনেক অজানা বিষয় চীন সম্পর্কে জানা হয়েছে, এটা খুবই ভালো লেগেছে। আর চীনের একদম অভ্যন্তরে উন্নয়ন, আধুনিকতা, বিশেষ করে যে চীনের যে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রগতি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের দেশের গণমাধ্যমে যে রিপোর্ট বা প্রতিবেদনগুলো হয় সেগুলো থেকে কিছুটা ধারণা আগে থেকে ছিল, কিন্তু এখন এই অনুষ্ঠানটি করতে গিয়ে আরো ইনডেপথ অনেক কিছু জানতে পেরেছি, সেটা আমার খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে নিশ্চয়ই শিখা যুক্ত হবেন। শিখা সিএমজি বাংলার চায়না রেডিওর একদম বেইজিং অফিসে কাজ করেন। তিনি সেখান থেকে অনেক রিপোর্ট প্রতিবেদন পাঠিয়ে
আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেন। শিখা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু শিখার বক্তব্য শুনে আসি। হ্যালো হ্যালো, সবাই ভালো আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শিখা, তো বেজিং থেকে কথা বলছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বাংলা ভিশনের জানা অজানা জিন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুব খুশি। তো আজকাল বিশ্বের বিভিন্ন দেশ চীনের ওপর অধিক নজর রাখছে। তারা চীনের উন্নয়নের পথ অনুসন্ধান করতে চায়, অগ্রগতি অর্জনের পদ্ধতি জানতে চায়। তো বিশেষ করে চীনাদের প্রকৃত জীবনের পরিবর্তন ও মনের দুনিয়া সম্বন্ধে জানার আগ্রহ অনেক বেশি। তো আসলে সাধারণ মানুষের গল্প সত্য ও সুন্দর এবং এই বিষয়ে মানুষকে মুক্ত করে সদ বিশ্বের সামনে প্রকৃত চীনকে তুলে ধরে। তাই আমি ভিডিওর মাধ্যমে চীনের সাধারণ মানুষের গল্প সবাইকে জানানোর চেষ্টা করি। তো সত্য কথা বলা ও সত্য তুলে ধরা বিভিন্ন জাতি ও বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ভালো উপায়। আমাদের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ চীনাদের গল্প বলে থাকেন। তো আমাদের অনুষ্ঠানে আমাদের ভিডিওতে থাকে আমাদের মতো সাধারণ মানুষের গল্প, যা থেকে আমাদের আন্তরিকতা প্রতিফলিত হয়। আশা করি সবাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চীন সম্বন্ধে আরো ভালোভাবে জানতে পারবেন। আপনাদের সমর্থন ও পছন্দের জন্যই আমরা সব সময় চেষ্টা করে যাই। সবাইকে ধন্যবাদ।谢谢大家，你们的喜爱和支持是我们不断前进的动力。谢谢。ধন্যবাদ শিখাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আরেকটি অনুষ্ঠান করি, সেটি হলো চায়না বুলেটিন। এটি বিশ্বজুড়ে যে চলমান ঘটনা, বিভিন্ন রকমের পরিবর্তন, সেই পরিবর্তনগুলো আমরা এখানে তুলে ধরি, সেই ঘটনাগুলো তুলে ধরি। একদম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের সেই বুলেটিনটা। আমরা চলুন একটু চায়না বুলেটিন সম্পর্কে আপনাদের একটু দেখাই। আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজিদ তাজু। নিজস্ব প্রযুক্তিতে দেশে উৎপাদিত যাত্রীবাহী বড় আকারের জেট বিমান নির্মাণের উপর গুরুত্ব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক আমদানি রপ্তানি মেলায় প্রথমবারের মতো দেখা গেল অনেক রকম কাজ করতে পারে এমন রোবট। সম্মানিত অতিথি, এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার একটা বিষয় মনে পড়েছে, সেটি হলো আমি সাংবাদিকতা শুরু করি সময় টেলিভিশনে। সেখানে প্রথম 3 বছর কাজ করেছি ইন্টারন্যাশনাল ডেস্কে। তো সেখানে সারা বিশ্বের অনেক ঘটনা কভার করতাম। তো এখানে এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমি চীনকে একটু ভিন্নভাবে দেখার সুযোগ হলো। তখন তথ্য সংগ্রহ করতাম ওয়েস্টার্ন যে সোর্স গুলো আছে সেগুলো থেকে, রয়টার্স, এপি বা এপি, এপিটিএন, বিবিসি, এইসব জায়গা থেকে তথ্য সংগ্রহ করতাম। তখন চীন সম্পর্কে যে তথ্যগুলো পেতাম, এখানে আসার পর তথ্য সরবরাহের মাত্রা অনেক বেড়েছে। এখানে চীনের নিজস্ব সোর্স থেকে তথ্যগুলো পাওয়া যায় এবং চীনের ভেতরকার যে ঘটনা প্রতিনিয়ত যেগুলো ঘটছে, সারা বিশ্বে
চীনকে নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেটা তখন ডিরেক্ট পাওয়া শুরু করলাম। তো এই বিষয়টি আমার কাছে নতুন মনে হয়েছে, এটা ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে মনে হয় যে আসলে সোর্সিং একটা বড় ব্যাপার। আমরা যারা সাংবাদিকতা করি, তথ্য নিয়ে কাজ করি, মনে হয় যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে যে একদমই ফার্স্ট হ্যান্ড যে ইনফরমেশন গুলো পাওয়া যায় এটা হয়তো বাইরে থেকে ওইভাবে পাওয়া যায় না। এই বিষয়টি আমার মনে হয়েছে যে এটা নতুন করে শিখতে পেরেছি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে আরেকটি অনুষ্ঠান সম্পর্কে পরিচয় করে দিতে চাই, সেটি হলো অনুষ্ঠানটির নামই হচ্ছে গ্রেট ওয়াল শো। চলুন এই অনুষ্ঠানটির ছোট্ট একটু ক্লিপ দেখি, তারপরে গ্রেট ওয়াল শোর যারা কলা কুশলী আছেন, নির্মাতা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। অঙ্গনের খবরাখবর নিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান দ্য গ্রেট ওয়াল শো। সম্প্রতি বেজিং এ অনুষ্ঠিত হয়েছে মিডিয়া অনার নাইট 2022। পাহাড়িলতা থেকে অবলোকন করা যায় সাদা মেঘের খেলা। রমজানের গালা নাইটের আয়োজন করেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। বিশেষ শিল্পিত হস্তলিপি আর ক্যালিগ্রাফি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। চীনা অথেন্টিক খাবার আপনারা এখানে আসতে পারেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে সে অসাধারণ নতুন হয়ে যাচ্ছে নানা মডেলের ও ডিজাইনের বিমান। মৌসুমের প্রথম পোশাকের আনন্দটা সবসময় আজ আমরা এসেছি ফুজিং প্রদেশের ফুজিং শহরের শিশি গ্রামে। চীনা সমৃদ্ধ সংস্কৃতি ভিত্তিক গ্রেট ওয়াল শো অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার সন্ধ্যা 7:30টায় আরটিভি পর্দায়। আমার নিশ্চয়ই আর নাম বলতে হবে না যে এই অনুষ্ঠানটি কারা তৈরি করেছেন। এতক্ষণ ধরে আপনারা তাদেরকে দেখেছেন, তানজিদ এবং ঐশী। কেমন লেগেছে আপনাদের সেটা বলবেন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে বেজিং থেকে যুক্ত হবেন প্রেমা। ধন্যবাদ।
সাংবাদিকতা শুরু করি, তারপর আলেমানে জয়েন করি, আলেমানে চাকরি করে হিসেবে। তো আমার কাজটা ছিল আসলে পর্দার পেছনে। তো রেডিও শোয়ের মাধ্যমে উপস্থাপক হিসেবে টেলিভিশনের সাথে আমার কাজ শুরু হয়। তো বলা যায় রেডিও শোয়ের জন্ম এবং আমার অ্যাঙ্কর হিসেবে যাত্রা একসাথেই। তো এটা আমার জন্য অনেক বড় একটা আবেগের জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে সত্যি কথা বলতে যারা মিডিয়া গ্রুপে জয়েন করার আগে চীনের কালচার, চীনের ঐতিহ্য এত মানে বর্ণাঢ্য, এত কি বলা যায়, আমার খুব বেশি একটা ধারণা ছিল, কিন্তু এখানে জয়েন করার পর আসলে আমি অনেক বেশি জানতে পারি। আমি চীনের মোটামুটি অনেক শহর, এখন শীত চলছে, চীনে বরফ শুরু হয়েছে, আমি জানি এখন হারবিনে অনেক মজা হচ্ছে, কনসিচুয়াল প্রদেশ, অনেক কিছু, অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে আমি কাজ করতে এসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে চীনকে খুব কাছ থেকে দেখতে পেরেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সো এটা আমার জন্য আসলে বিশেষ কিছু, এবং আমার সারা জীবনের, আমি জানি না কত চালা, বাট সারা জীবনের পাথেও হয়ে থাকে আমার জন্য এই অনুষ্ঠানে। ঐশী, আসলে আমরা মোটামুটি অনেকেই আমাদের কাছে ধারণা যে চীনারা খুব কাজপ্রিয় মানুষ, তারা খুবই পরিশ্রমী, কাজ ছাড়া তারা আসলে কিছু বোঝে না। আমারও এরকমই অনেকটা ধারণা ছিল যে তারা কাজ ছাড়া কিছু বোঝে না। আবার সংস্কৃতি বিষয়ক প্রোগ্রাম, আমাকে যখন এই বিষয়টা মানে এই সাংস্কৃতিক প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হলো, তখন আমার কাছে মনে হলো যে এরকম একটু কাঠখোট্টা টাইপস এর মানুষদের আবার সাংস্কৃতিক যে অঙ্গন, এই অঙ্গনে তাদের কি বা এমন থাকতে পারে। তবে এই ধারণাটি আসলে একদমই আমার ভুল ধারণা ছিল আমি বলবো। কারণ যে রাধে সে চুলো বাঁধে, তারা নাচতে জানে, গাইতে জানে, তারা সব কিছুই জানে, এবং তাদের যে সাংস্কৃতিক যে অঙ্গন বলবো বা তাদের এত বর্ণাঢ্য সংস্কৃতি, সবকিছু মিলিয়ে চীনা যে সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আরেকটা ব্যাপার যে আমাদের মানে একেবারে জানার বাইরে ছিল, আমি প্রতিনিয়ত এই অনুষ্ঠানের মাধ্যমে শিখছি, কারণ আমরা শুধু যে এখানে প্রেজেন্টেশন করছি একটা প্রোগ্রামের তা না, যখনই আমরা প্রত্যেকটা পর্ব করার ক্ষেত্রে আমরা যখন যে ইস্যু নিয়ে কাজ করি সেই ইস্যু নিয়ে আমরা জানার চেষ্টা করি এবং একদম গভীরে যাওয়ার চেষ্টা করছি। তো আমার পুরোপুরি অজানা একটা জায়গা থেকে জানার সুযোগ হয়েছে এই গ্রেট ওয়ার্ল্ড শো অনুষ্ঠানের মাধ্যমে। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করব যে আমি যেহেতু নিউজ পড়তাম, সময় টেলিভিশনে নিউজ প্রেজেন্টার ছিলাম, তো প্রেজেন্টেশন এবং প্রোগ্রাম প্রেজেন্টেশনের মধ্যে একটা বিশাল ফারাক আছে, এটা আমরা অনেকেই জানি। তো এই প্রোগ্রামটা আসলে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করার জন্য আমাকে যখন বলা হলো, মানে আমি চেষ্টা করেছি নিজেকে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে, কারণ একটু ইনিয়ে বিনিয়ে যে বলা, যেটা সাধারণত নিউজ প্রেজেন্টেশনে এটা থাকে না। তো আমি কতটুকু পেরেছি আমি জানি না, তবে আমি শিখছি, আমি চেষ্টা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রেমাকে কি আমরা যুক্ত করতে পেরেছি? তাহলে নিশ্চয়ই প্রেমার একটি ছোট্ট বক্তব্য আছে। হ্যাঁ, আমরা প্রেমাকে যুক্ত করতে পেরেছি, প্রেমার বক্তব্য শুনে আছি। হ্যালো এভরিওয়ান, আমি খোঞ্জাজা প্রেমা। এখন আমি আমার সহকর্মী মুক্তার সাথে বিভিন্ন বিষয়ের ভিডিও করি। যেমন আমরা তো চীনের 24টি ঐতিহ্যবাহী সরবত নিয়ে বাঙালি বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দেই এবং অর্থনীতি, কৃষি ও চীনের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরি। এখন বাংলাদেশের টিভিতে নিয়মিতভাবে তো আমাকে দেখতে পান। আর কিছুক্ষণ আগে চায়না আওয়ার অনুষ্ঠানে আমি নিজেকে দেখেছি, অনেক স্মৃতি ফিরে এসেছি। মনে হয় যদি এখনো ইউটিউবে RTV-র চায়না আওয়ার অনুষ্ঠান সার্চ করেন, হয়তো এখনো আমাকে পাবেন। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো আমি খুব খুশি যে আমাদের চেষ্টার মাধ্যমে বাঙালি বন্ধু আসল চীনকে উপলব্ধি করবেন ও জানবেন। আমরা তো অবশ্যই এই চেষ্টা চালাতে থাকবো।因为在现场我看到了很多熟悉的中国面孔，在打卡工作了2年半，跟很多中国朋友结识，很高兴，希望借这个机会吧，祝大家在那边工作顺利，身体健康 ，all the best， 谢谢。
অনেক ধন্যবাদ প্রেমাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেজিং এর আরো অনেক সহকর্মী আমাদের সঙ্গে কাজ করেন, তাদের সবাইকে হয়তো এখনই উপস্থিত করতে পারিনি। একটি বিষয় বলি যে সারা বিশ্বের ফিল্ম ইন্ডাস্ট্রির দ্বিতীয় বৃহত্তম চীনের, এবং প্রতিনিয়ত এই আধুনিক যে প্রযুক্তি সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে চীনের চলচ্চিত্র অঙ্গন এগিয়ে চলেছে। ভিন্ন ধর্মী গল্প চীনের চলচ্চিত্র থেকে আমরা পাই, একই সঙ্গে যে নির্মাণ শৈলী, চীনের যে নিজস্ব সংস্কৃতির যে প্রকাশ, সেই বিষয়গুলো জানা যায় চলচ্চিত্রের মাধ্যমে। আমরা একটু চীনের চলচ্চিত্র সম্পর্কে আপনাদের একটু জানাবো। আমরা প্রতি সপ্তাহে চীনের চলচ্চিত্র নিয়ে একটি মুভি রিভিউ করে থাকি, সেই রিভিউয়ের একটি পর্ব আপনাদের একটু দেখাতে চাই। স্বাগত জানাচ্ছি। ছোট ছোট ভাই বোন, অসুস্থ মা এবং বয়স্ক দাদু। সব ধরনের সিনেমার পাশাপাশি সমৃদ্ধ জীবন হচ্ছে পরবর্তী সময় বিশ্বের বেশি চীনা সিনেমা গল্প পরিবেশন নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমাদের এক সহকর্মী হোসনে মোবারক সৌরভ, তিনি এই মুভি রিভিউটি করেন, এবং বেইজিং থেকে লাবণ্য লিলি তিনিও আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমরা সৌরভের কাছে একটু শুনতে চাই যে এই মুভি রিভিউ করার ক্ষেত্রে তার কি অভিজ্ঞতা। সৌরভ চলে আসুন। আর আমাদের সঙ্গে লাবণ্য লিলি, তিনিও বেইজিং থেকে যুক্ত হয়েছেন, তার কথা শুনবো। সৌরভ, কেমন লেগেছে আপনার এই মুভি রিভিউ অনুষ্ঠানটি করে? ধন্যবাদ। বেসিক্যালি আমি ছোটবেলা থেকেই বাসায় যখন পত্রিকা আসতো, তো আমি পড়তাম হচ্ছে বিনোদন পাতাটা, মানে ফিল্ম এবং চলচ্চিত্র এবং এই জিনিসগুলোর প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছিল। এবং এরপরে আমি ইউনিভার্সিটি লাইফে থিয়েটার, মঞ্চ থিয়েটার, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর সাথে কাজ করি। তো যখন আমি সিআরআই তে জয়েন হই এবং কাজ করা শুরু করি, তখন হয়তো ভেবেছিলাম যে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বা ফিল্ম নিয়ে যেই আমার আগ্রহটা, সেটা মনে হয় এখানেই শেষ। কিন্তু আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে চীনের এত বড় একটা সমৃদ্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা সম্পর্কে গবেষণা, জানা এবং সিনেমা উপভোগ করা। তো সবকিছু মিলিয়ে আমি এই আমার ভালো লাগার নিয়ে কাজ করতে পারছি। এটার জন্য আমি সিএমজি এবং আমাদের ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বাকি তথ্য শেয়ার করবেন আমাদের বেইজিং সহকর্মী লিলি আপু। হ্যালো, আমার কথা শুনতে পারেন? লিলি, শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনি বলুন। শুনতে পারেন? হ্যালো, আমার কথা কি শুনতে পারেন? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। প্রিয় অতিথিরা এবং আমার প্রিয় সহকর্মীরা, শুভ সন্ধ্যা।
আমি লিলি, বাংলা নাম লাবণ্য। মুভি রিভিউ অনুষ্ঠানের উপস্থাপক। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রায় 2 বছর ধরে আমি আমার পার্টনার বা আমার সহকর্মী সৌরভের সঙ্গে অনেক চীনা মুভির সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছি। আমি মনে করি মুভি মুভি রিভিউ এই অনুষ্ঠান যেন একটি প্ল্যাটফর্ম বা জানালার মতো। এর মধ্য দিয়ে চীনাদের জীবনধারা, চিন্তা চেতনা, মূল্যবোধ সহ নানা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করি আমরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চীনা চলচ্চিত্র সম্পর্কে অনেকের ভুল ধারণাও ভেঙে দিতে চাই। হয়তো কেউ কেউ মনে করেন চীনা মুভি মানেই কুংফু বা অ্যাকশন বা মারামারি। আসলে তা নয়, চীনে আরো অনেক ভালো সামাজিক চলচ্চিত্র নির্মিত হয়। ভবিষ্যতে আমি এবং আমার সহকর্মী সৌরভ আরো সুন্দর সুন্দর চীনা চলচ্চিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদেরকে সমর্থন করবেন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ。各位嘉宾，我的同事，大家好。电影是一种无国界的语言。在将来，在未来的日子里，我会和我的搭档 Shoro，给大家介绍更多好看的电影，讲更多好听的中国故事。希望大家继续支持我们，谢谢。ধন্যবাদ লাবণ্য লিলিকে। প্রিয় সুধী, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে চীনের কৃষিক্ষেত্র। পাল্টে যাচ্ছে গ্রামের চেহারা, পরিবর্তন আসছে সামগ্রিক অর্থনীতিতে। চীনের কৃষির সাফল্য নিয়ে সিএমজি বাংলার বিশেষ আয়োজন সবুজ পৃথিবী। এ পর্যায়ে সবুজ পৃথিবী নিয়ে আমরা ছোট্ট একটি তথ্যচিত্র দেখে নিব। চীন প্রদেশের একটি পাহাড়ে ঘুরে করেছেন আমাদের বেইজিং সহকর্মী শিখা। চীনে ই কমার্স জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে স্থানীয় কৃষকরা অনলাইনে ফুড বিক্রি শুরু করেন। ইউক্রেন রাশিয়া সংকটে যখন চাল, গম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে দারুণ এক সুখবর দিয়েছে চীন। কফি সবারই পছন্দ। চীনের ইউনান প্রদেশের কফি এরই মধ্যে জনপ্রিয় হয়েছে বিশ্বজুড়ে। এসবই আমার তোলা তরমুজ, এখন আমি তা কেটে ফেলছি। সমুদ্রের কালো ভিতরে স্মার্ট খাঁচা। সে পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে। প্রিয় সুধী, এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ পৃথিবী অনুষ্ঠানের 2 উপস্থাপক অভি এবং মিমকে। আমাদের সঙ্গে বেইজিং থেকে যুক্ত আছেন শিশির।
এই চমৎকার রাতে আপনাদেরকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান অফি, আমি আফরিন মিম। আপনারা এতক্ষণ যে প্রোমোটি দেখলেন নিশ্চয়ই ভালো একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা যে মানে আমাদের আয়োজনটা কি। আমরা মূলত বাংলাদেশের কৃষকদের সঙ্গে চীনের কৃষকদের মানে একটা সন্নিবেশ সমন্বয় করার একটা চেষ্টা করছি এবং সে দেশের কৃষিক্ষেত্রের সঙ্গে বাংলাদেশের কৃষিক্ষেত্রকে আরো কিভাবে সন্নিবেশ করা যায় সেই চেষ্টাটা আমরা করছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে চীনের কৃষকের কৃষি কার্যক্রমের নানা দিক তুলে ধরি, পাশাপাশি তারা অনেক কম সময়ের মধ্যে অধিক ফসল এবং অধিক আয় করে থাকে সেই গল্পগুলিও বলে থাকি আমরা। আমাদের এই জার্নিটা খুব কম সময়ের হলেও আমরা এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি খামারে গিয়েছি এবং একই সঙ্গে কথা বলেছি কৃষকদের সঙ্গে। কৃষকরা তারা তাদের সম্ভাবনার কথা জানিয়েছে, আমরা একই সঙ্গে শুনেছি তাদের নানামুখী চ্যালেঞ্জের কথা। সেই চ্যালেঞ্জগুলো আমরা চেষ্টা করেছি সরকারকে জানাবার, কোনো সমাধান আনা যায় কিনা সেই চেষ্টাটা আমরা করছি। আমরা যেমন মাঠে গিয়ে কৃষকের গল্প তুলে ধরি, ঠিক তেমনি আমাদের চীনের সহকর্মীরাও চীনের বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামে গিয়ে কৃষকের গল্প তুলে ধরে। এ পর্যায়ে আমরা আমাদের বেইজিং সহকর্মী শিশিরের মুখ থেকে শুনবো তার অভিজ্ঞতার গল্প। ধন্যবাদ মিম। তো সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি শিশির, চীনা নাম লিওয়ানলু। তো আমাদের সবুজ পৃথিবী অনুষ্ঠান নতুন প্রচারিত একটি কৃষি বিষয়ক অনুষ্ঠান। তো আমি চীনের বিভিন্ন জায়গায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছি এবং দেখেছি তাদের জীবনমান কিভাবে পাল্টে গেছে এবং এই সব গল্পগুলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু আমি তো যেহেতু আমি তো এখনো ভিডিও বানার শুরু করি, তো আমার অভিজ্ঞতা তো কম। তো খুব খুশি তো আজ এমন একটি সুযোগ পেয়েছি আমাদের বাংলাদেশের মিডিয়া বন্ধুর সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারি। তো আশা করি তো সবার আমাদের অনুষ্ঠান পছন্দ হবে এবং তো সবাই ভালো থাকবেন, শুভকামনা সব সময়।因为我们的那个绿意天下节目呢，是最近刚刚在孟加拉国播出的一档农业节目。我们也是希望大家能给我们多提宝贵的意见，然后让我们把节目越做越好。感谢大家，祝大家都度过一个愉快的夜晚。ধন্যবাদ，谢谢。আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশের অনেক কৃষকের কাছে পৌঁছাতে পেরেছি বলে আমরা ধারণা করি, কেননা ইতিমধ্যে অনেক কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছেন, অনেক উদ্যোক্তা জানতে চেয়েছেন চীনের কৃষির আধুনিক প্রযুক্তি সম্পর্কে, কৃষকের সাফল্যের গল্প সম্পর্কে। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই বাংলাদেশের কৃষকরাও তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরো এগিয়ে যাবে, সে অনুযায়ী কাজ করবে। আমাদের অনুষ্ঠানটা আপনারা নিশ্চয়ই দেখবেন প্রতি মঙ্গলবার RTV-তে বিকেল 4:20 আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের এই কৃষি ক্ষেত্রটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, কারণ এখন বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যে সংকট আমরা সামনে দেখছি, কৃষি ক্ষেত্রকে যদি আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি, আমরা আশা করছি যে দুর্ভিক্ষ বা যে আশঙ্কার কথা বলা হচ্ছে এটা নিশ্চয়ই আমরা কাটাতে পারবো। আর এক্ষেত্রে চীনের কৃষিতে আমরা যেটা লক্ষ্য করলাম যে তারা খুব মানে কম জমিতে অধিক ফলন উৎপাদন করছে, একই জমিতে তারা নানা রকম একই সঙ্গে মাছ উৎপাদন করছে, সেখানে ধান উৎপাদন করছে। তো আমরা সেটাকে বাংলাদেশে আনার একটা চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সবুজ পৃথিবী টিমকে। আল্লাহ বলে গেছে আপনারা এই মধ্যে আমাদের বেশ কিছু প্রচারিত অনুষ্ঠানের অংশ হিসেবে দেখেছেন। আপনাদের অনেকটাই ধারণা হয়েছে আসলে কি ধরনের অনুষ্ঠান আমাদের এখানে প্রচার হয় বা আমরা কি ধরনের অনুষ্ঠান নিয়ে কাজ করি। এই মধ্যে আপনারা দেখেছেন বিভার্স এবং জানা বা টেলিফোন নিয়ে যে ডাবিং করা যে অনুষ্ঠান বা তথ্যচিত্রটি যেখানে প্রচার হয় দীপ্ত টেলিভিশনে আপনারা দেখেছেন। এই পর্যায়ে আমরা দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ আহমেদ চৌধুরী একটি ভিডিও
বার্তা পাঠিয়েছেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। আমরা চৌধুরীর এই ভিডিও বার্তাটি একটু দেখে নিই। চীনকে নিয়ে এশিয়াটা গর্ব করতে পারে, কারণ এশিয়ার একটা এমন একটা দেশ যে আজকে ইউরোপিয়ান অনেক দেশের চাইতে ভালো করছে। অর্থনীতি চীনের আমেরিকার সাথে তুলনা করা যায়, একটা রোল মডেল হয়েছে এশিয়ান কান্ট্রির মধ্যে, এশিয়ান দেশগুলোর মধ্যে। এবং আজকে দেশের বাইরে তারা চিন্তা ভাবনা করছে যে সাউথ এশিয়াতে বিশেষ করে তাদের অনেক ভূমিকা আছে, আর সেটা আমাকে আকর্ষণ করে। চীনের যে কমিউনিস্ট পার্টি ওয়ান পার্টি রুল আছে আমরা জানি, সেটা সেখানে কন্টিনিউটি দেখা যাচ্ছে, অর্থাৎ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকছেন দেশের, আর ওদিকে পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তো এই কন্টিনিউটি শক্তিশালী পার্টি দেশটাকে চালানোর ফলে দেখছি বিদেশেও রাখতে পারছেন। সাউথ এশিয়ার সব দেশেই, এশিয়ার সব দেশেই কাজ করছে। বাংলাদেশে পদ্মা সেতু থেকে আরম্ভ করে কয়েকটা প্রকল্পে জড়িত আছে। এই প্রকল্পগুলো পেরেছে। আর চাইনার অভিজ্ঞতা আমার মনে হয় যে আমি উপকৃত হয়েছি, কিন্তু আমার মনে হয় খুব সতর্কতার সাথে বাংলাদেশ এবং চায়না তার বিভিন্ন সেক্টরে কাজ করে যাবে, তাতে করে দুই দেশেরই উইন উইন সিচুয়েশন হবে। সিএনজি যে ব্যুরো অফিস খুলেছে ঢাকায়, এটা একটা সুসংবাদ। ডিপ টেলিভিশন চায়না মিডিয়া গ্রুপের সাথে কাজ করছে, যেমন আমরা প্রিন্স অফ এজেন্ট নিয়ে কাজ করছি, এই একটি ধারাবাহিক বোধহয় 80 পর্ব আছে। এই পর্বগুলোকে আমরা বাংলায় ডাব করেছি এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, এগুলো আমরা প্রচার করতে চাই। এছাড়া কৃষি ক্ষেত্রে অনেক কাজ করছে চায়না নিজের দেশে এবং প্রবাসে, তারা কিছু টেকনোলজিক্যাল সাপোর্ট বিভিন্ন সাপোর্ট দেওয়ার কথা ভাবছে। আমরা সেগুলো নিয়ে অলরেডি তাদের সাথে প্রকল্প নিয়ে কাজ করছি। আমাদের কৃষি প্রোগ্রাম দীপ্ত কৃষি খুব দাম কমিয়েছে। তো এই খাদ্য উৎপাদনের সাথে চাইনিজ যে অভিজ্ঞতা নিয়ে এসছে সেই অভিজ্ঞতা থেকে গ্রহণ করে আমরা সুফল পাবো। এই মিডিয়া প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম তাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের উন্নতি তাদেরকে জানাতে চাই, এবং তাদের যে অভিজ্ঞতা সেটা আমরা শেয়ার করতে চাই। এটা একটা সাধারণত মানুষের সাইকোলজিক্যালি একটা খুব ভালো ইম্প্যাক্ট মানুষের মনে। তো বন্ধুত্ব হয়তো এইভাবে গড়ে উঠবে এই দুই দেশের মাঝে। সম্মানিত সুধী, আপনারা বক্তব্যটি দেখলেন। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন। আমরা আপনাদের আর বিলম্ব করাতে চাই না, একদম শেষের দিকে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জনাব লি জিমিংকে। নাও আই উড লাইক টু ইনভাইট আওয়ার চিফ গেস্ট অফ দিস প্রোগ্রাম, মিস্টার লি জিমিং, Honorable Ambassador of the People's Republic of China to Bangladesh, to deliver his speech. I wish I could speak Bengali or Bangla. Well, all distinguished guests, both online and offline, especially those friends from the media of Bangladesh. Assalamu alaikum and a very good evening to you all. It gives me a great pleasure to participate in this wonderful celebration and wonderful evening. And I guess you would agree with me that the video clips that we just watched from some small facets well illustrated the latest achievements of China made, especially during the last decade. And also, I hope that you've noticed that the achievement has been made by China and the Chinese people. There's something very important behind it, that is the central role of the Communist Party of China, or CPC,
played and make it possible for those kind of achievements. And I believe that from these video clips, you would agree that this is the power of images and the power that can break through the cultural barriers and enter the heart of the people. And this is a bridge. All those images are bridges, as the previous speaker mentioned. And I think people here, people from the media, especially the CMG, you empowered this bridge. That is a wonderful job. And in the past few years, through joint efforts of China Media Group and the Bangladesh media particularly, many Chinese produced films and television works and co-produced TV programs have met with Bangladesh people, especially those in the general public, and opening a new window for Bangladesh people to better understand China. The above result have already made me feel gratified what we've seen, but today's screening still give me a big happy surprise, I would say, because not only have the different kinds of works become more abundant, a lot of those works has been done, but the issues of concern have also become more comprehensive. Different aspects, agriculture and food, and industry, of course, infrastructure, and so on. Very comprehensive. And the production and the quality of the co-produced programs have also improved. It is foreseeable that more and more wonderful stories of China will be widely watched and listened by the Bangladeshi people. The stories of China over the past decade is nothing ordinary. Under the leadership of the Communist Party of China, with Comrade Xi Jinping at the core, and with the majestic power of the Chinese people, China has historically solved the problem of absolute poverty and have built a moderately prosperous society in all respects. I believe these stories will encourage the people of Bangladesh who are also moving towards the road on your development and the road of building sooner Bangla. The Chinese people have embarked on our new journey, as what is themed here in this program tonight, to build a prosperous, strong, democratic, culturally advanced, harmonious, and beautiful modern China. Countless new stories are being written, but what we are willing to share with the world, with Bangladesh people, are not only these stories, but also the fruits of China's development, of what we've harvested. We would like to share with Bangladesh people. I hope that through the efforts of all of us, the development of China will be closely linked with that of Bangladesh, and our two countries could share a brighter future together. Last, but by no means least, I would like to thank all the media friends here for your efforts, countless endeavors,
in telling stories of China. With your hard work, the world can better understand a real China. And I hope that we can continue holding hands in the future and write a new chapter for the China-Bangladesh friendship story. Thank you all. Thank you very much, His Excellency, Mr. Lee Jiming, for his wonderful informative speech. Now the question answering session will be there, and our colleagues from different media houses, maybe they have some questions for you. You may please have a seat there. And at the same time, I would like to request our other guests, Mr. Yuo Li Wen, Cultural Counselor, Embassy of People's Republic of China in Bangladesh, Mr. Kho Chiangling, President, Chinese Enterprise Association in Bangladesh, and Mr. Liu Chun Tao, Chief of Dhaka Bureau, Xinhua News Agency. Please have a seat on the stage and give answer the questions of our colleagues from different media houses. সাংবাদিক বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। সম্মানিত রাষ্ট্রদূত মিস্টার লি জিমিং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে প্রস্তুত। একই সঙ্গে আমাদের আরো 3 জন অতিথি আছেন, তাদেরকেও আপনারা প্রশ্ন করতে পারেন। বাংলাদেশে তাদের যে কার্যক্রম সেসব নিয়ে হয়তো তারা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। কে প্রশ্ন করতে চান? আপনার নাম বলে নিজের পরিচয় দিয়ে তারপর প্রশ্নটি করতে পারেন। এখানে ভলান্টিয়ার যারা আছেন, আমাদের হ্যান্ড মাইক যদি সাংবাদিক বন্ধুদেরকে পৌঁছে দেন তাহলে তাদের জন্য এটা খুব সুবিধা হবে। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি নিজের নাম পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। Thank you. My question is for the Honorable His Excellency. Your Excellency, the cultural exchange between Bangladesh and China is very important. But apart from this, we are also concerned about the economic situation across the globe. So would you please tell us whether China is ready to provide any currency support? Okay, this is a very important question, and I'm glad to share that yes, China is positively considering some financial cooperation in one way or another with Bangladesh. Actually, last month, I had the honor to call on the Honorable Finance Minister, and also afterwards, I called on the Honorable Governor of Bangladesh Bank, and in-depth discussions has been made during those meetings, and we've made some consensus that we really should undertake some measurement, including and not limited to the currency swap arrangement, the clearance of trade with Chinese RMB yuan, and so on. But before anything substantial can be achieved, we have a lot of
technical issues, technical difficulties to overtake. So I believe that Bangladesh and China are working together to deepen our financial cooperation, including what you just mentioned, currency arrangement together. So I believe that it will have many positive deliverables to the Bangladesh society. Thank you. আর কারো কোনো প্রশ্ন আছে কি? Hello. জি। Excellency, this is Kaji Aziz from Academic Collaboration. I think you are here a pretty long time. What is your observation about Bangladesh media? I want to hear some weakness and strength. Please, you can you select these are the weakness and these are the strength of Bangladesh media. Well, first of all, I would like to say that Bangladesh media has long been very friendly towards me personally. I really appreciate that because I've noticed that Bangladesh media are, number one, very professional. I admire your journalism, I would say. And number two, very, very active. Compare with what we have in China, because China, the media is not so active as Bangladesh media. I would have to say, I would have to admit, yes. But there is some limitations that there I've noticed. For example, you got almost all the sources, news sources from Western media, especially those Anglo-Saxon media. That is very unfortunate because very recently, especially, I think some of the facts about China has been distorted by the Anglo-Saxon media. But if you get the sources from only those media, then the perspective could be distorted as well. And the misinformation or disinformation could be distributed to the general public of the Bangladesh people. That could create some problem. And number two, I think, unfortunately, I didn't find any authoritative China study scholars in this country. In this such a big country, populous country, and the number 8 population in the world. There's who you can name. Can you name one China study scholar who is enjoying world level reputation in this country? No, but we have in India, we have these kind of scholars in Japan, America, and so on. Even Malaysia, Singapore. But why? There's not such kind of scholars in this country. We need a group of them. We need a lot of these kind of scholars. They will give you first-hand information about China, and you don't have to borrow them from the Western media. So definitely, I hope that you will help me to mobilize the whole society, especially those in the academic circle, and try to encourage more scholars to study Chinese, to study China. Recently, about 1 week ago, I visited the University of Dhaka, and I had a very deep exchange with the Vice Chancellor of the University of Dhaka. We discussed this matter. We need a China Study Center in the University of Dhaka. And maybe other universities too, if they have this intention, we would like to work closely with them. And we would like to offer some resources to those who would like to establish such kind of study center of China and offer
more authentic, more first-hand Chinese information to the general public, to the media of Bangladesh. Thank you. আর কোন সাংবাদিক বন্ধু কি কোনো প্রশ্ন করবেন? Hello. জি। My question is to Mr. President, Chinese Enterprise Association in Bangladesh. How do you see the possibility of more investment in Bangladesh? And I would like to know what's your recent initiatives after TPP conference to create more friendly relationship with Bangladesh as well as sub-Asian countries? Well, thank you. What I can tell you that is from this association, we receive the more and more application as a membership for the Chinese company, which means more and more Chinese company is coming. Most of them, even a private company, they have the plan to set up investment in different sectors in Bangladesh. We internally we are also analyzed. We can see after pandemic, and definitely there is a small high wave of the Chinese investment in the country. After this new journey, definitely we are in the new journey now. The Chinese company also we we are all more focused in the high quality development, and apart from the business activity itself, where the Chinese company and also pay more attention in the CSR, or we can say is in ESG part also. One information to share with you that we are also preparing a report about the ESG, or you can say the CSR contributed by the Chinese company in Bangladesh, and that might going to be ready, can be shared with you at the beginning of next year. Thank you. Yes, that's what I can share with you. আর কোন প্রশ্ন কি আছে? জি। My name is Shahid Siddiqui. I am from Independent Television. My question is to His Excellency, the Ambassador of China. So my question is, there was a talks about Bangladesh was thinking that Bangladesh can import goods and others by using your currency yuan. Is there any progress in this regard? Well, I think this question is related with the first one. Yes, there are some discussions, substantial ones, between the embassy and the relevant competent authorities of Bangladesh government, and also with the business circle, even financial circle as well. But we need to solve a lot of difficulties. For example, the central banks between Bangladesh and China hasn't signed a clearance agreement yet. For another example is that Bangladesh Central Bank and the commercial banks are not all participated in the CPs system, which is equivalent as the SWIFT system for interbank currency exchange. Those technical problems must be obstacled. Otherwise, no substantial progress can be made. So let's work together. And we need media's support to encourage, to push different circles concerned, so that we can make the steps faster and bigger. Thank you. আর কোন প্রশ্ন কি আছে? জি। ওকে, এই দিক থেকে প্রশ্ন দিই। আমার একটা প্রশ্ন ছিল পার্সোনালি জানার, আমাদের ইনভোয়ার্ড বাংলাদেশে যিনি কাজ করেন,
আমি জানি আমি ওনার সাথে কয়েকটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম, তো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে জানি উনি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে কাজ করছেন। So my question is to Mr. Liu Chun. How Chinese media can be more interactive with Bangladesh? We can see when any news, Bangladesh media searches for any news also about China, they first go to like the Western media or something else. How can we be more interactive with the Bangladeshi media so that they can gather the first-hand news from Chinese media like Xinhua? Thank you, question. As our honorable ambassador talking, and we also can see that in our Bangladesh media friends, we can see many. They have open mind around about the international issues, but still this is issues concern about China. We can see from myself long-term observation, we can see that maybe more prefer to use the West medias about China's image, and sometimes this is actually no objective, no very clear image of China. If you want to, I hope that if you want to have a more real image of China, I hope you can collect you can searching more information from our Chinese media. This like our Xinhua News Agency and like the China Media Group. Then you will collect more the real image, what real happening in China, and also this is a very good opportunity for you, for our media friends, for our businessmen to really get the opportunity happened in China. Thank you so much. Okay. Cultural counselor. How can, do you have any specific plan? How can cultural exchange between Bangladesh and China can be more enhanced and more cultural exchange? How can it happen? Do you have any plan? Well, thank you. Good question. Actually, it's a big question too. Yeah, as the cultural counselor under the leadership of my boss here, yeah, actually we have to pay a lot of attention, or just we attach great importance to this area, because a cultural relationship and also educational relationship is a part of the bilateral relationship. So embassy, the ambassador, and also all my colleagues there, we just take a great importance to it. Yeah, that's the first thing. That is the other thing. And second point I want to mention is actually every 3 to 5 years we have a government agreement between Bangladesh and China. And I just want to mention, just this year when the state counselor and the foreign minister, Chinese Foreign Minister Wang Yi visited our country in August, we just signed a lot of new agreement. This is from 2023 to 2027. Why I want to mention this, because this is a long-term agreement, and it's just like a guiding framework for our next work for the next few years. So I mean, between the cultural and the tourism and education exchange. So we have some like top, we call it something like a top design, okay. And then third thing is we have a lot of the specific programs too. As you know, we have normally we have some cultural exchange program, especially before COVID-19 pandemic. We have more specific delegation or just the physical events. But now we concentrate on the online exchange program. But still, as the situation is getting better, we'll be more and more open. And we expect more delegation from China, and also we have more chance to communicate with the local cultural and educational organizations. Finally, we want to say, just like Spring Festival, Mid-Autumn Festival, and also we have also a lot of relationship with or working partner in the local place, just like Wushu Federation
and also Dragon and Lions dancing group, and also China Bangladesh Friendship Center. A lot of local cultural organizations, we work together. So in the future, we hope we can see more and more physical, exchange programs too. Thank you very much. Thank you very much. Actually, there is a good news. সেটা হচ্ছে সিআরআই বাংলার ফেসবুক পেজ রিসেন্টলি 1 কোটি ফলোয়ার ছাড়িয়ে গেছে। আমরা এটাকে সেলিব্রেট করতে চাই। There is a good news that সিআরআই বাংলা Facebook page got recently 1 crore followers. So let's celebrate this milestone achievement, and we'll have cake. Please, I would like to invite our chief guest, His Excellency Mr. Li Jiming, and our other guests to cut the cake. স্টেজে দিয়ে দিবেন না নিচে? নিচে, ওকে ওকে ওকে। আর এই কেক কাটার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে ফেসবুকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। এবং এই কেক কাটার পর আমাদের সিআরআই বাংলা, সিএমজি বাংলা ঢাকা ব্যুরো অফিসের সহকর্মীদের সঙ্গে লি জিমিং মাননীয় রাষ্ট্রদূত, তার সঙ্গে একটা ফটো সেশন হবে। তারপরে আমরা ডিনারে চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ।